2025 আইপিএল নিলামে শোনা যাচ্ছে নাকি 6টা রিটেনশন থাকবে, 6টার মধ্যে 2টো আরটিএম কার্ড থাকবে আর 4টে রিটেনশন থাকবে। 4টের মধ্যে হয়তো 2টো বিদেশি প্লেয়ার হতে পারে, ধরে রাখা যাবে, আর 2টো ইন্ডিয়ান প্লেয়ার ধরে রাখা যাবে। আর 2টো যে আরটিএম, সেই 2টো আরটিএমের মাধ্যমে বিদেশি দেশি যে কোনো প্লেয়ারই নেওয়া যাবে। মানে মূল কথা 4জন প্লেয়ার ধরে রাখতে হবে, 2টো আরটিএম থাকবে। আরটিএম সব দলই 2টো করে ব্যবহার করতে পারবে। আইপিএল নিলামে গিয়ে আইপিএল নিলামে আরটিএমের ব্যবহার করে প্লেয়ার কেনা যাবে। সেক্ষেত্রে বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আর কলকাতার ক্ষেত্রে বলছি, সকলকে ছেড়ে দিতে হবে। এদেরকে হয়তো আরটিএম দিয়ে নেওয়ার চেষ্টা করা হবে, কাউকে না পেলে আর কাউকে নেওয়ার চেষ্টা করা হবে। মানে ধরে রাখা হবে যে এই দুজনকে আমরা আরটিএম দিয়ে নেবো, আর যদি না পাই আরটিএম দিয়ে অনেক দাম উঠে যায়, আমি আরটিএম দিয়ে এই প্লেয়ারকে নেবো না, এর পরিবর্তে বিকল্প অন্য কোনো প্লেয়ারকে নেবো, এরকম অনেক সময় ভেবে রাখে, সেটা হতে পারে। অথবা এই প্লেয়ারের ক্ষেত্রে আরটিএম খাটলো না, আমি ছেড়ে দিলাম, থাক, এই প্লেয়ারকে আমি নেবো না, অন্য প্লেয়ারের ক্ষেত্রে আমি আরটিএম ব্যবহার করে অন্য প্লেয়ারকে কিনবো, সেটা কিনতে পারে। অন্য তাদেরই পুরনো প্লেয়ার, তাকে আমি আরটিএম দিয়ে কিনবো, সেটাও কিনতে পারবে। যে কোনো দলের কথা বলছি, চেন্নাই সুপার কিং যেমন হয়তো ঋতুরাজ গাইকোয়াড়, মহেন্দ্র সিং ধোনি বা জাদেজাকে সেক্ষেত্রে ছাড়তে হতে পারে, আরটিএম দিয়ে নিয়ে নিতে পারে জাদেজাকে। অথবা এরকম আমরা দেখতে পারি যে ধোনিকে ছেড়ে দিল, ধোনিকে আরটিএম দিয়ে নিয়ে নিল, ধোনি, সেটার চান্স খুব কম, ধোনি ওরকম হবে না। আর বিদেশি প্লেয়ার দুজন, যেমন ডেভন কর্নার, মাতিসা প্রাথিরানা, ওদের দুজন। চেন্নাই দুজন বিদেশি প্লেয়ার, কলকাতা সুনীল নারিন, অ্যান্দ্রে রাসেল, এই দুজনকে ধরে রাখবে। আরসিবি যেমন ফাফ ডু প্লেসি, তার সাথে উইল জ্যাক্সকে ধরে রাখতে পারে সম্ভবত। দুজন বিদেশি যখন, ওদের দুজনকে আবার হয়তো একজনকেই ধরে রাখলো, সেটাও হতে পারে। আর আলজারি জোসেফ, লকি ফার্গুসন, বাকি সব প্লেয়ারদের ছেড়ে দেবে। আর সানরাইজার্স হায়দ্রাবাদ দুটো বিদেশি প্লেয়ার, যেমন ক্লাসেন, তার সাথে প্যাট কামিন্স অধিনায়ক, ব্যাস এই দুজনকে ধরে রাখলো। আর দুজন দেশি প্লেয়ারকে ধরে রাখলো, সেটা অভিষেক শর্মা, তার সাথে আর কে ভালো রয়েছে, ভুবনেশ্বর কুমার, অথবা অন্য কোনো প্লেয়ারকে। আর আব্দুল সামাদ, রমনদীপ সিং, আশুতোষ শর্মা, এইসব প্লেয়ার যারা হিটার, এইসব প্লেয়ার যখন আইপিএলে উঠবে তখন কিন্তু দামটা বেশি পাবে। শাহরুখ খানের মতো প্লেয়ার যদি দাম পেতে পারে, তাহলে রমনদীপ সিং কেন দাম পাবে না? রমনদীপ সিংকে আবার কিন্তু মুম্বাই নেওয়ার চেষ্টা করতে পারে পুনরায়। কলকাতার হয়ে ভালো খেলেছে এর আগে, মুম্বাইয়ের হয়ে সেরকম পারফরমেন্সই করতে পারেনি রমনদীপ সিং। কলকাতার হয়ে যখন পারফরমেন্স করেছিল, আলাদাই পারফরমেন্স করেছিল। আমি ড্যাম শিওর আবার নেওয়ার চেষ্টা করবে রমনদীপ সিংকে কলকাতা নাইট রাইডার্স, মুম্বাইও নেওয়ার চেষ্টা করবে। মুম্বাই বাদে অন্যান্য দলও টার্গেট করতে পারে রমনদীপ সিংকে, তার কারণ এরকম হার্ড হিটার একজন ফিনিশার সবাই চায়, সেই জন্য নিতেই পারে, বলা যায় না। এখন দেখা যাক শেষ অবধি কী হয়। আর আইপিএলে নিলাম ডিসেম্বরের মেগা নিলাম দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের মধ্যে হতে পারে, সেটাই সূত্র মারফত জানা যাচ্ছে। আর 6জন প্লেয়ার রিটেন করা যাবে, তার মধ্যে 2জন আরটিএম দিয়ে নেওয়া যাবে, 4জনকে এমনি রিটেন করা যাবে, এটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এগুলো সব সূত্র মারফত, তো এখন দেখা যাক শেষ অবধি কী হয়। আর আরসিবির যারা ফ্যান, তাদের প্রায় স্বপ্ন যে কেএল রাহুলকে তাদের ড্রেসে দেখা, মানে আরসিবিতে দেখা দলে, কিন্তু সেটা তো হচ্ছেই না। আর ড্যানিশ কানারিয়া বলেছেন, বিরাট কোহলি একজন ম্যাসিভ প্লেয়ার, বিশ্ব ক্রিকেটে তার সেই আভা আছে, সারা বিশ্বে তিনি রান করেছেন। বিরাট কোহলি এবং বাবর আজমের তুলনা কে করছে? লোকে তাদের তুলনা করে শুনে আমি ক্লান্ত, বিরাট কোহলি অনেক এগিয়ে। মানে যারা সেরা প্লেয়ার তারা এই কথাই বলবে, বাবর আজম এবং বিরাট কোহলির মধ্যে বিরাট কোহলি কিন্তু এগিয়ে, এটা অনেকেই বলবে। আর যারা অনেকে আবার অন্ধভক্ত, পাকিস্তানের অন্ধভক্ত বা বাবর আজমের অন্ধভক্ত, তারা তো বাবর আজমকে সেরা বলবেই। বাবর আজম সেই মানে বিরাট কোহলির ধারে কাছে যায় না, পরিষ্কার কথা। আর কার্ডের পুরো নাম হলো কি সেটা বলে দিচ্ছি, রাইট টু ম্যাচ কার্ড। এই নিয়মটা আগে বলে দিয়েছিলাম, এই ভিডিওতে আর বলছি না। এই ভিডিওতে শুধু বলবো যে মানে অন্যান্য দলে যে কীরকম, যেমন লখনৌ সুপার জায়ান্ট যেমন নিকোলাস পুরান আর তার সাথে মার্কাস স্টোনিস, এই দুজন বিদেশি প্লেয়ারকে ধরে রাখতে পারে। আর রবি বিষ্ণয়কে হয়তো ধরে রাখবে, তার সাথে আর কোনো একটা, আর কেএল রাহুল যদি ধরে রাখে, কেএল রাহুলকে, এই 4জনকে ধরে রাখবে, বাকি সব ছেড়ে দেবে। হুডা, তারপরে কুনাল পান্ডিয়া সব ছেড়ে দেবে, তারপর মার্ক উডফোর্ড যারা ছিল পুরো সব ছেড়ে দেবে, অল রিলিজ করে দেবে। নামিনুল হক, তারপর নতুন করে দল তৈরি করবে। আইশ বদনি, প্রত্যেককে ছেড়ে দেবে। আর তারপর হায়দ্রাবাদেরটা বললাম, আরসিবিরটাও বলেছি,
মুম্বাইয়েরটা সেক্ষেত্রে হার্দিক পান্ডিয়াকে ছাড়তে হবে, সূর্যকুমার যাদব, রোহিত শর্মাকে নেওয়া হবে। তবে সূর্যকুমার যাদব বা রোহিত শর্মার এদেরকে এখনও কিন্তু কলকাতা নেওয়ার চান্স রয়েছে। কিভাবে নিতে পারে, বা KL রাহুলেরও এখনও RCBতে যেতে পারে কিভাবে, হয়তো রাজি হওয়ার পর তারপরে মানে রিটেন করে নিল, রিটেন করার পর তারপর ট্রেডের মাধ্যমে আসতে পারে কোনো প্লেয়ারের পরিবর্তে কোনো প্লেয়ার, মানে দল যদি চায় বা প্লেয়ার যদি চায়, প্লেয়ারের পরিবর্তে আমি যেমন হার্দিক পান্ডিয়ার ক্যামেরন গ্রিনের মধ্যে যেমন ট্রেড হয়েছিল এরকমভাবে যেটা এসেছিলো এরকমও হতে পারে। আর হার্দিক পান্ডিয়ার ব্যাপারটা, হার্দিক পান্ডিয়াকে হয়তো 8 কার্ড দিয়ে নিয়ে নিল মুম্বাই ইন্ডিয়ান্স। আর বুমরা, ওই বুমরাকেও তাই করলো। আর সূর্যকুমার যাদব আর রোহিত এদের দুজনকে রিটেন করলো, তার সাথে কোনো বিদেশিকে রিটেন করলো, এই গেল 4 জন। আর দুজন যে প্লেয়ার থাকলো সেই দুজন যে প্লেয়ার হার্দিক পান্ডিয়া এবং জাসপ্রীত বুমরা, এদের দুজনকে হয়তো RTM দিয়ে নিয়ে নিল। তিলক বর্মাকে হয়তো নিলাম থেকে পেলো, না পেলে অন্য কোনো প্লেয়ারকে নেবে। নিহাল ওয়াদ্দেরা, তিলক বর্মা সবই একই ধরনের প্লেয়ার, যে কোনো একজন প্লেয়ারকে পেলেও হবে। বা এরকম মিডিল অর্ডার ব্যাটসম্যান কিন্তু অনেক উঠবে, পাওয়া যায় না ফিনিশার, ইন্ডিয়ান ফিনিশার পাওয়া যায় না, ইন্ডিয়ান ফিনিশারের অভাব, মানে ওটাই হলো সমস্যা। ইন্ডিয়ান ফিনিশার ভালো করে তুলতে হবে, তাহলে ভালো হবে। সবসময় বিদেশি প্লেয়াররাই ম্যাচ জেতাবে এরকম হতে পারে না, ইন্ডিয়ান ফিনিশার যত উঠবে তত ভালো। আব্দুল সামাদ উঠেছিল, বাট সেরকম পারফরমেন্স করতে পারেনি। আব্দুল সামাদ যদি হায়দ্রাবাদ ছেড়ে দেয়, আব্দুল সামাদ অন্য দলে গিয়ে কেমন পারফরমেন্স করে এটা একটু দেখতে হবে। প্রথম যখন এসেছিল আব্দুল সামাদ, প্লেয়ারটা খারাপ খেলতো না, মানে ভালোই মেরে টেরে ব্যাটিং করতো। পর থেকে যে কী হয়েছে, পর থেকে সমস্যা হয়েছিল। প্লেয়ার কোন দলে যাবে এটা একেবারে বোঝা পুরো মুশকিল, মানে কোন প্লেয়ার কোন দলে যেতে চলেছে এগুলো একেবারে বোঝা খুব কঠিন। মানে একদম শেষ অবধি কোন দলে যে পৌঁছায়, শেষ অবধি হয়তো ওই প্লেয়ার চোটের জন্য খেলতেই পারলো না, চোটের জন্য, এরকমও হয়। তারপরে যে শিখর ধাওয়ান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছে, হয়তো IPL খেলবে, বাট IPL খেললে কী হবে, মানে কোনো দল তাকে নেয় নাকি সন্দেহ। মেগা নিলামে যখন তাকে ছেড়ে দেবে তখন কি অন্য দল নিতে চাইবে তাকে? প্লেয়ার সব তরুণ প্লেয়ারদের চাইবে, ওই সব প্লেয়ার কখনোই চাইবে না। সেই জন্য এইসব প্লেয়ার কখনোই মানে মানে আগে ভালো ছিল শিখর ধাওয়ান, এখন আর চলে না, এখন বয়সও হয়ে গিয়েছে। আমারও ভালো লাগতো শিখর ধাওয়ানের খেলা, খারাপ লাগতো না, মোটামুটি ভালো লাগতো, এখন আর হবে না। আর রাজস্থান রয়্যালস কাকে রিটেন করে এটা দেখতে হবে। হয়তো আমার যতদূর মনে হচ্ছে সঞ্জু স্যামসন আর যশস্বী জয়সওয়াল দুজনকে রিটেন করবে, ছাড়তে পারে হয়তো রিয়ান পরাগকে হয়তো RTM দিয়ে রিটেন করতে পারে। আর বাটলারকে ধরে রাখবে, বোল্টকে ধরে রাখবে, সিমরন হেটমার, রমম্যান পাওয়েল এদেরকে ছেড়ে দেবে। এদেরকে যদি RTM দিয়ে নিল, নাহলে নিলাম থেকেও নিতে পারে। RTM দিয়ে এগুলো সব লিস্টে, তো প্লেয়ারদের লিস্টে থেকে আমরা ধরে নিই যে এই প্লেয়ারকে ছাড়া হতে পারে, বা কোনো টিম আপডেট যদি দিয়ে দেয় না আমরা এই প্লেয়ারকে কিনবো বা এই প্লেয়ারকে রিটেন করবো, তখন আলাদা ব্যাপার। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে জানা যায় না, আমরা ধরে নিই যে এই প্লেয়ারকে নেওয়া হতে পারে বা নিতে পারে, বা এই প্লেয়ারকে নেওয়ার চান্স রয়েছে, এরকম আমরা ধরে নিই। কিন্তু ধরে নিলে কী হবে, সব সময় ধরে নিয়ে সব কিছু তো হয় না, এইগুলো ব্যাপারটা বুঝতে হবে। লখনৌ যে সিদ্ধান্তগুলো নেয় একদম সঠিক সিদ্ধান্ত নয়। লখনৌ এর আগে সিদ্ধান্ত নিয়েছিল গৌতম গম্ভীরকে মেন্টর করার, তারপর তো কলকাতা তাকে নিয়েছিল মেন্টর হিসেবে, আর এখন আবার মেন্টর করেছে জাহির খানকে। এটা একেবারে সঠিক সিদ্ধান্ত। আর কলকাতার মেন্টর হতে পারে, শোনা যাচ্ছে, হয় জ্যাক কালিস হতে পারে, নাহলে ইয়ন মর্গান, না হলে ইরফান পাঠান। এদের তিনজনের মধ্যে কেউ হতে পারে, না রিকি পন্টিং হবে, না অন্য কোনো প্লেয়ার হবে। এই তিনজনেই এখন অপশানে রয়েছে, তিনজনের মধ্যে যে কোনো কেউ হতে পারে। আর ওদিকে চন্দ্রকান্ত পণ্ডিত তো রয়েছেই, তবে অভিষেক নায়ার নেই, এই অভাবটা একটু সমস্যা হবে। তরুণ প্লেয়ারদের কী করে তুলে আনে KKR এবার দেখতে হবে, এবং এরা কেমন কোচিং করা এটাও দেখতে হবে। তবে এই যে মর্গান বা ইরফান পাঠান, এদের ওপর জ্যাক কালিসের থেকে এদের বেস্ট হবে এরা, মানে ইরফান পাঠান বা জ্যাক কালিস অত ভালো হবে না। জ্যাক কালিস প্লেয়ার হিসেবে ঠিক ছিল, বাট কোচ হিসেবে অত ভালো করতে পারে নাকি সন্দেহ। এর আগে মানে কলকাতারও কোচ ছিল, ওটাই বেস্ট হতো। ইরফান পাঠানও হোক, ইরফান পাঠান একটা ভালো কোচ হবে, ভালো বেশ সাজেশান করে, নিশ্চয়ই ভালো সিদ্ধান্তই নেবে, প্লেয়ারদের ওপর ভরসা রাখবে। দেখতে চাই কেমন হয়, তবে 2023 সালের মতো যেন না করে। তবে আমার সত্যি কথা বলতে চন্দ্রকান্ত পণ্ডিতের ওপর অতটা ভরসা নেই, চান্দু স্যার যে, তার উপর অতটা আমার ভরসা নেই। তার কারণ উনি তো ছিল 2023 সালে, বারবার প্লেয়ার চেঞ্জ করেছিল, শার্দুলকে নামিয়ে দিত 4-এ, যেগুলো আমার ভালো লাগতো না। গৌতম গম্ভীর ছিল মাস্টার মাইন্ড, ভালো লাগবে বাধ্য গৌতম গম্ভীরের সিদ্ধান্ত। কিছু হয়তো একটু অবাক করা সিদ্ধান্ত, যেটা মানে অবাক করার সিদ্ধান্ত হলো সেটা ভালো, অন্তত ম্যাচ জেতার জন্য করে সেই রিঙ্কু সিংকে যতই ডেথ ওভার বোলিং করাক না কেন, সূর্যকেও যত ডেথ ওভারে বোলিং করাক না কেন। তবে রিঙ্কু সিংকে দেখলাম যে মানে ঘরোয়া ক্রিকেটে বল করতে, নিশ্চয়ই সে IPLও বল করবে, IPLে তাকে যে বল করালে সে উইকেট পাবে। নীতিশ সেনা যেরকম বল করে, রিঙ্কু সিংয়েরও প্রয়োজনে বল করানো যেতে পারে, পার্ট টাইম 1-2 বার হাত ঘুরিয়ে করে দিতে পারে রিঙ্কু সিং।
আর তার সাথে ফিনিশিং, তার যদি বল করার ক্ষমতা থাকে তাকে দিয়ে বলও করিয়ে নিক, একদিকে বলও করুক আবার ব্যাটে ফিনিশও করুক, সেটাই চাই। আর আরসিবির হয়ে খেলতে চায় রিঙ্কু সিং বলেছে। আর যদি সে মনে করে যে মানে কেকেআর ছেড়ে চলে যাবে, সেটা তার থেকে আর বেইমানি কিছু হয় না। এই সূর্যকুমার যাদবের ক্ষেত্রে এটা প্রযোজ্য। সে যদি মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে দেয়, যতই হোক তার মুম্বাই ইন্ডিয়ান্সে থাকা উচিত, কেন মুম্বাই তাকে সুযোগ দিয়েছিল বলে সেই প্লেয়ার হয়েছে। রিঙ্কু সিংও তাই, নিজে পরিশ্রম করেছে, বাট সুযোগ যদি না দিত, বাতিল করে দিত, বাদ দিয়ে বসে দিত, তাহলে কখনোই প্লেয়ার ভালো প্লেয়ার হতে পারতো না। তার উপর ভরসা রেখেছিল এবং তাকে ছাড়েনি। খারাপ খেলা সত্ত্বেও 55 লাখ টাকা তাকে দিয়ে গেছে রিঙ্কু সিং। সেই বেলা অনেকে বলছে টাকা কেন বাড়ে না, প্রথমে তো 55 লাখ টাকা পেতো, সেই অনুযায়ী পারফরমেন্সই করতে পারতো না। সুযোগও কম পেতো, এটা ঠিক, সুযোগ কম পেতো, বাট যা সুযোগ পেতো পারফরমেন্সই করতে পারতো না। আমি বললাম রিঙ্কু সিংয়ের মা কি কলকাতা ত্যাগ করতে পারেন? আমি অনেক আগের ভিডিওতে ফার্স্ট তখন ভিডিও করা শুরু করি, তখন আমি বলেছিলাম যে রিঙ্কু সিংয়ের মা কি কলকাতা ত্যাগ করতে পারে না, পারে না ত্যাগ করতে। এরকম অনেকে আমার সাথে অনেকে এবার কমেন্ট বক্সেও বলেছিল যে হ্যাঁ রিঙ্কু সিংকে কেন যে নেয়, নিখিল নায়কের মতো প্লেয়ার, তার সাথে আমরা তুলনা করছিলাম, কিন্তু রিঙ্কু সিং কিন্তু পরে ভালো খেলে দেয়, সেটা আলাদা বিষয়। আর ওই অভিষেক নায়ারই রিটেন করতে বলেছিল, এই জন্য রেখেছিল, না হলে রাখতো না। অভিষেক নায়ারকে বলেছিল রিঙ্কু সিং আমাকে আরেকবার লাস্ট রিটেন করুন, তারপর রিটেন কিন্তু করেছিল। এখন তো আইপিএল মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট নিয়ে জন্য আইপিএলের আপডেট দিলাম। আইপিএলের আপডেট দেওয়ার পর এখন একটি ইন্টারন্যাশনাল ক্রিকেটেরও আপডেট দিচ্ছি। যখন ভারতের প্রাক্তন বোলিং কোচ ভরতরুণ বলেছেন, যখন পরিস্থিতি ঠিক থাকে এবং বল রিভার্স সুইং হয়, তখন মোহাম্মদ সিরাজ সম্ভবত সবথেকে বিপজ্জনক বোলারদের মধ্যে একজন। আর দানিশ কানারিয়া বলেছেন, পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, পাকিস্তানের অবস্থা দেখুন, আমাকে বলতে হবে ভারতীয় দল যেন পাকিস্তানে না যায়, খেলোয়াড়দের নিরাপত্তায় প্রথম অগ্রাধিকার। সম্ভবত 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি হাইব্রিড মডেলে হবে, যেটা ভারত চাইছে সেটাই কিন্তু হতে পারে। পাকিস্তানের অনেক প্লেয়ার সেটাকে সমর্থন করছে, আর অনেকে পাকিস্তানের যারা সমর্থক আছে সেটা আবার সমর্থন করে না।